সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমরা মঙ্গলবারে দুটো ব্লগ আজ বুধবারে পেয়ে যাবে। আর যেটা হচ্ছে, আজকে সকাল থেকে টগরি এসেছিল, রান্না করে দিয়ে চলে গেছে, আর আমি রান্না করব এখন। কালকে তো দেখলে ইলিশ মাছ নিয়ে এসেছিল, এইটাকে সর্ষে পোস্ত দিয়ে করব। আর এই মাথাগুলো আছে, ইলিশ মাছের যে মাথাগুলো আছে, এই মাথাগুলো কচুর ডাঁটা দিয়ে করব। কচুর ডাঁটা সেদ্ধ করা হয়ে গেছে, যেখানে সেদ্ধ করে রাখা আছে, এই দেখো, এই যে এখানটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দুটোই আমি রান্না করব, আর বাকিগুলো টগরি করে দিয়ে চলে গেছে। বাকি না, তার আগে অবশ্য ডাল আলু ভাজা এগুলো রান্না আমরাই করে নিয়েছি, কারণ বুয়া আজকে অনেকটা সকালে গেছে। আর টগরি এসে শুধু আলু পটলের তরকারি করেছে, রসুন কটা ছাড়িয়ে দিয়েছে, এইগুলো করেছে। আর ওই কচুর ডাঁটাগুলো কাটাই ছিল, কেটেই নিয়ে এসেছিল, ওগুলো একটু মানে প্রেসারে ধুয়ে প্রেসারে দিয়ে চলে গেছে। এইটুকু ও করেছে আজকে, কিছু করতে হয়নি, সেই কারণে হলে করতে হলে করতো। এখন তাহলে মাছটা এটা আমি করে নিই, তোমরা দেখতে থাকো। শুরু করে দিলাম রান্না। আজকে বললাম তো টগরি রান্না এসেছিল, এসে কিছুটা জোগাড় করে দিয়ে চলে গেছে। আর একদম সকালে বুবাই বেরিয়েছিল, অনেকটা সকালে, সেই কারণে বললো কিছু সেরকম রান্না করতে হবে না, তুমি ডাল ভাত আর আলু ভাজা করে দাও, আমি খেয়ে চলে যাব। তো তাই করা হলো, ডাল ভাত আলু ভাজা করে দেওয়া হলো, সেটাই ও খেয়ে চলে গেছে। আর ওর বাবা দুপুরবেলায় বিকাশ ভবনে কাজ ছিল, সেখানে গিয়েছিল, স্কুলের কাজ ছিল, সেখানে গিয়েছিল। সেই কারণেই আর কি ওর বাবা খাবারটা নিয়ে গেল, বললো যে ঠিক আছে তাহলে আমি খাবারটা নিয়ে যাব, নিয়ে গিয়ে তোকে তখন পৌঁছে দেবো। তা আমি তাই ধীরে সুস্থে রান্নাটা করলাম, টগরি করে দিয়ে চলে গেল। তারপরে আমি কচুর ডাঁটা দেখলেই সেদ্ধ করে রেখেছি। আর এই মাছটা আমাদের রান্না মানে একটু ঝামেলা আছে। আমাদের বুয়াই ইলিশ মাছ খেতে মানে খায়, কিন্তু সেটা ভেজে রান্না করলে খায়। আর আমার আবার ইলিশ মাছ ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না। ইলিশ মাছটা আমার বেশ কাঁচা ভাপা এরকম হবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। এবার 4টে মানুষের জন্যে দুরকমভাবে রান্না হলো মাছ। দুজনের হলো বুবাইয়ের বাবা, আর বুবাই হচ্ছে ভেজে পোস্ত দিয়ে খেলো, মানে ওদের মধ্যে কোনো সর্ষে বাটা দেওয়া হয়নি, শুধু ভেজে পোস্ত দিয়ে রান্না করা হলো। আর আমার জন্য আর মেঘার জন্যে হলো কাঁচা মাছই, মানে ভাপা হয়নি, সব একসঙ্গে দিয়ে কড়াই দিয়ে ঢেকে রেখেছিলাম, এটাই হয়েছিল। ভাপা ঠিক হয়নি, দেখবে রান্না যখন করব তখন দেখতেই পাবে। আমাদেরটার মধ্যে যেটা কাঁচা হলো, সেটার মধ্যে আমি পোস্তর সঙ্গে একটু সর্ষে দিয়েছিলাম, নাহলে গন্ধটা ভালো লাগবে না, সেই কারণে একটু সর্ষে দিয়েছিলাম। আর ওদের দুজনের মধ্যে সর্ষেটা দিইনি, সর্ষে ছাড়া শুধু পোস্ত দিয়ে করেছিলাম। তারপরে মাছ রান্নার পরে রান্না হলো কচুর ডাঁটা। সেক্ষেত্রেও সেই একই রকম ব্যাপার, দু প্রকার মাছই রান্না হলো, মানে দুভাবে রান্না হলো। প্রথমে কচুর ডাঁটাটা আমি রসুন দিয়ে ছোলা ভেজা দিয়ে কচুর ডাঁটাটাকে পুরোটা রান্না করে নিলাম। তারপরে খানিকটা তুলে আলাদা কড়াইয়ে দিয়ে বুবাইয়ের জন্য ওটাকে নাড়লাম, আর আমাদের জন্যে আলাদা করে মানে করে দিলাম। আর আমাদের জন্য আলাদা করে আবার কি বলে ওটা, বলতে গেলাম ভুলে গেলাম, ওই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করলাম, পরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। কথা গন্ডগোল হয়ে গেল, বলতে গিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেল। তা আমরা আমাদেরটা ইলিশ মাছের মাথাটা পরে দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করলাম। আগে মনে হতো যে এভাবে রান্না করাটা খুব অসুবিধে হয়, কিন্তু না, যেটা মনে করব যে করব সেটা ঠিক দেখবে সহজ হয়ে যায়। আর যদি আগে থেকেই ভেবে নিই যে না করব না, খুব ঝামেলা, কি করে হবে, তাহলে ঠিক আছে একরকমই রান্না হোক, তুই যেটুকু খাবি খা, না খাবি না খা, এত ঝামেলা করা যাবে না, এটা ভাবতে গেলে কিন্তু মানে ঝামেলাটা মনেই হলে আর কাজটা করাই যাবে না। সেজন্য প্রথম থেকে ভেবে যদি নিই যে না ঠিক আছে রান্না করলাম, দুজনেই মানে দুরকমভাবেই করি, তাহলে দুজনেই খেতে পারবে। এবার ছেলেটা খাবে না, আমি খাবো, সেটা আমি পারবো না, কারণ
ইলিশ মাছের মাথা দিলে বুবাই সেই ডাঁটাটা খাবে না। ইলিশ মাছের মাথা কোনো সবজিতে দিলেই ও খেতে চায় না। এমনি মাছের মাথা দিলে আবার রুই কাতলা মাছের মাথা দিয়ে রান্না করে খুব ভালোভাবে খেয়ে নেয়, কিন্তু ইলিশ মাছের মাথাটা দিলে ওই যে গন্ধটা, আমাদের যেমন ওই গন্ধটা ভালো লাগে, ওর তেমন গন্ধটাতেই মানে খেতে পারে না আর কি। তো সেই কারণে ইলিশ মাছের মাথাটা পরে দেয়া হলো। আবার অনেকে ইলিশ মাছের মাথা দিলে পরে রসুন দেয় না, কিন্তু আমি আবার রসুন দিই, রসুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করি। তো যে যেভাবে খায়, যেটা যেভাবে যাতে ভালো লাগে সেভাবেই খায়। ইলিশ মাছের মাথা তো সবসময় থাকে না, সেই কারণে রসুন ছোলা এ সমস্ত দিয়েই করা হয়। কখনো কখনো চিংড়ি মাছ দিয়েও করা হয়। চিংড়ি মাছ দিয়েও তো খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে এর আগে করেছি, অনেকবার রান্না করেছি। ইলিশ মাছ যেহেতু আসেনি সেই কারণে অনেক দিন পরে এটা দিয়ে রান্না হলো। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি, গল্প করি। কদিন ধরে আমার শরীরটা একটু মানে একটু হয়ে আছে, সেই কারণে আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছিলাম না। তা আজ শরীরটা মোটামুটি ঠিকই আছে। দিনের বেলাটা ঠিকই ছিল মোটামুটি, রাত্রের দিকে একটু গিয়ে আবার গন্ডগোল হলো, সেই কারণে রাত্রের দিকে সেভাবে ভিডিও করতে পারিনি, অল্প কিছু করেই ব্লগ দিয়েছি। এই দেখো কচুর ডাঁটাটা রান্না করছি। তোমরা কারা কীভাবে রান্না করো আমি জানি না, আমি এইভাবেই করি। রসুন থেতো করে দিয়ে দিই ইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে কচুর ডাঁটাটা দিয়ে দিই, দিয়ে রান্না করি। এই কচুর শাক আবার ইয়ের সময়ও রান্না হয়, নন্দোৎসবের সময় কচুর শাক খাওয়ায়। আমার মা এক বাড়িতে যায়, নিমন্ত্রণ করে, সেই বাড়িতে যাই, সেখানে কচুর শাকটা দেবেই, এরকম ব্যাপার। তা আমিও মানে কোনো দিন যদি নন্দোৎসব করি তাহলে ভাবছি কচু শাক করবো, কিন্তু সেক্ষেত্রে তো নিরামিষই করতে হবে। সে তখন তো আর রসুন বা কিছু দেয়া যাবে না, তখন ওই নিরামিষ করেই রান্না করতে হবে, ছোলা টোলা দিয়ে করতে হবে। সেটাও খারাপ লাগে না, নারকেল দিয়ে ছোলা দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। নিরামিষ করে যদি নারকেল ছোলা এগুলো দিয়ে রান্না করা যায় তাহলেও কচুর ডাঁটা দারুণ লাগে। অনেক দিন থেকে বুয়ার বাবাকে বলছিলাম যে কচুর ডাঁটা নিয়ে আসার জন্যে, তাই এই দিন আমি বললাম যে ওর আনবে, কখন আনবে কি না, সেই জন্য আমি চলে গেলাম। ওর বাবার সঙ্গে বললাম যে আমিও যাবো। দিয়ে রাত্রিবেলায় আমি শুদ্ধ ওই যেদিন বিছানার চাদরটা কিনতে গেলাম, সসপ্যানটা কিনতে গেলাম, সেদিনই আমি শুদ্ধই মানে গেলাম, গিয়ে এটা নিয়ে আসলাম, কচুর ডাঁটা কিনে নিয়ে আসলাম। এবার কি বলো তো, বাজার যাওয়াটা আমার মানে হয় না, তার কারণ বুয়াইয়ের বাবা এত বাজার যেতে ভালোবাসে, সেই কারণে আমার বাজার যাওয়াটা হয় না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি বাজারে যাই, একটু বাজার করি, এটা আমার খুব ইচ্ছে হয়। আমার শুধু পোশাক আশাক ছাড়া বা কসমেটিক্স, জুয়েলারি এই সমস্ত জিনিস ছাড়া, মানে গ্রসারি বলো বা এরকম সবজি বলো, এগুলোতে মাছের এগুলোতে আমাকে যেতে দেয় না, মানে নিজেই তো চলে যায়, তার আমি যাব কখন? আমি যদি বলি যে আমি যাব, ও তার আগে যদি 2-3 দিন বাড়িতে না থাকে, তাহলে তার 2-3 দিনের বাজার আগে থেকে করে রেখে চলে আসবে। মানে এই রকম টাইপের মানুষ। আমার কিন্তু সবজি বাজারটা করতে ভীষণ ভালো লাগে, ভীষণ, সবজি বাজারে যেতে তো ভীষণ ভালো লাগে। আর ফলের বাজারে তো কথাই নেই। আর মাছের বাজারও ভীষণ ভালো লাগে দেখতে। মাছগুলো যখন দেখি না তখন খুব ভালো লাগে। ফল, মাছ, মিষ্টি, সবজি সমস্ত রকম বাজারে যেতে আমার ভালো লাগে, বাজার করতেও আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে সবজি বাজারে যখন আমি যাই, বিভিন্ন টাইপের সবজিগুলো দেখি, আমার মানে খুবই ভালো লাগে। মনে হয় কি, কিন্তু এই যে যেহেতু ও এই বাজারটা মানে আমার মতোই বোধহয় আমার থেকে আরও বেশি ভালোবাসে বাজার করতে, সেই জন্যে কিছুতেই মানে আমাকে যেতে দেবে না, নিজেই বাজার করে নিয়ে চলে আসে। কোনো দিন আমি জোর করে করে ওই রাত্রিবেলায় যেদিন হয়তো যাই, সেদিন রাত্রে জোর করে যাই। ইদানিং তো মানে পুজোর বাজার, পুজো এর আগে কখনো আমি পুজোর বাজার করতে যাইনি। পুজোর যা একটু একটু ফল নিয়ে এসছে বা কিছু, গুড়ি পূর্ণিমার দিন বা লোকনাথ পুজোর দিন সেটা ওই নিয়ে এসেছে। এই ইদানিং আমি গোপাল আনার পর থেকে আমি বলছি যে না, আমিই যাবো ফলের বাজার করতে, ফুলের বাজার করতে। আগের দিন আমি সব করে নিয়ে আসবো, পরের দিন পুজো করব। প্রত্যেকবার তুমি বাজার করো, সেখানে আমার হয়তো কিছু একটা পছন্দ হলে আমি সেটা নিতে পারলাম না, কিন্তু এবার আমি শুদ্ধ যাব, তাহলে আমার পছন্দ মতো জিনিস আমি নিতে পারবো, এরকম ব্যাপার। আর তাও তো এখন বাজারটা কাছে হয়ে আরও ওর সুবিধা হয়েছে, মানে যখন মন তখন হুটহাট করে বাজারে চলে যায়। আবার কোনো সময় তো বলাও লাগে না, মানে বাজারে যাচ্ছে সেটা বলতেও মানে বলেও না,
টুক করে গিয়ে হয়তো দেখছে ফ্রিজে এই সবজিটা নেই, বা হয়তো রান্নার সময় আমি হয়তো কোনো সময় বলেছি মানে খেতে খেতে যে এটা নেই, ফুরিয়ে গিয়েছে, সেজন্য এটা দেয়া হলো না, কম দেয়া হলো, এরকম হয়তো মুখ দিয়ে কোনো সময় বেরিয়েছে। সেটাই ও মাথার মধ্যে নিয়ে নিয়েছে যে এটা তো বলেছিল নাই, ব্যাস পরক্ষণে ছুটলো বাজারে। সকালে টিফিন খাচ্ছে, খেতে খেতে খাওয়া হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে টিফিন করে চলে গেল। মানে এতটাই বাজার যেতে ভালোবাসে, এত গরম এত রোদ, তবুও তার মধ্যে সেই গলদঘর্ম হয়ে আসবে বাজার থেকে, কিন্তু বাজার যাওয়া ওকে কেউ আটকাতে পারবে না। বাজারে যেতে নিষেধ করা হলেই ওর মাথা গরম। সবজি বাজার বলো, মানে মুদিখানা বলো, মাছ বলো, যে কোনো বাজারে যদি ওকে বলা হয় আজকে বাজারে যেতে হবে না, তাহলেই মন খারাপ। তাহলে কি করবে ও বুঝতে পারে না, এরকম একটা ব্যাপার। মানে সবসময় ওর মাথার মধ্যে ঘোরে যে কি বাজার করব, কি আনবো কি আনবো। মানে বাড়িতে থাকলে মানে 50 বার বাজারে যাবে আর আসবে, যাবে আর আসবে। এই সর্ষেটা না নিয়ে আসলো, আরে বাবা একটা লিস্ট করে নাও। বেশিরভাগ মানুষ কী করে, একটা বড় লিস্ট করে নেয়, নিয়ে হয়তো ফুরিয়ে গেল, শেষের দিকে ফুরিয়ে যায়, মাসের শেষে বা কোনো সময় জিনিসগুলো ফুরিয়ে গেল, সেই সময়টা কি করে মানুষ একটা লিস্ট করে নেয় যে হ্যাঁ এই লিস্ট অনুযায়ী বাজারটা করে নিয়ে আসি, তাহলে আমাকে আর কিছুক্ষণ পরে যেতে হবে না। আর এই মানুষ ইচ্ছে করে লিস্ট করে না, লিস্ট করলে যে একবারে চলে আসবে, ও আর দ্বিতীয়বার বাজারে যেতে পারবে না। আমি তো মাঝে মাঝে বলি যে বাজারে মনে হয় একটা সংসার পেতে রেখেছো তুমি, সেই জন্য তুমি বাজারে যাও। বাজারে গিয়ে আলু নেবে, তো আলুওয়ালার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ গল্প করবে। কোথাও মাছ নিতে যাবে, মাছওয়ালার সঙ্গে বন্ধু হয়ে গেছে, তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক গল্প করবে। মানে এই টাইপের, বিশেষ করে ছুটির দিনগুলোতে। রবিবারে হলে তো কোনো কথাই নাই, যেদিন নিজে বাড়িতে থাকবে সেদিন তো কোনো কথাই নাই, গিয়ে এরকমভাবে গল্প করবে। কোথায় যেখানে পাউরুটি টাউরুটিগুলো নেয়, অন্যান্য বিস্কুট নেয়, এটা ওটা নেয়, মুড়ি টুড়ি নেয়, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করবে। মুদিখানার দোকানে গিয়ে ব্যাগ দেবে না, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে কে কী বাজার করছে। খানিকক্ষণ দেখার পর তারপরে ও ব্যাগ দেবে, তারপরে ও বলবে, যখন ওরা বলবে যে কী নেবেন, এখনও দাঁড়িয়েছেন কাকু, দাঁড়িয়েছেন দাদা, এরকম বলবে, তখন বলবে হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে দাঁড়ান। মানে ওরাও বুঝে গেছে যে দাদা এরকমই, গিয়ে সঙ্গে সঙ্গে যে জিনিসটা নেবো সেটা না। আমি কোনো দিন যদি ওর সঙ্গে, এটা আমি জানলাম কী করে, এটা তো আমি জানতাম না। আমি ভাবতাম বাজারে গেছে না বাজারে গেছে, এত দেরি কেন, এরকম ভাবতাম। তারপরে আমি সঙ্গে যখন গেলাম একদিন দুদিন, তখন গিয়ে দেখছি কী গো বলো, কী গো বলো, কী নেবে বলো, পরপর বলো। ও দেখছি দাঁড়িয়েই আছে, বলছে না, কারণ বললেই তো আবার নিয়ে সংসারে চলে আসতে হবে, এই রকম ব্যাপার। মানে কিছু কিছু এক একটা মানুষের নেচার এক এক রকম। কেউ যেন বাজারে যেতে পছন্দই করে না, বাজারে যাবই না, বাজারে গেলে পয়সা খরচ হবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, সময় নষ্ট হবে, এই সমস্ত বিভিন্ন রকম ভাববে। আর বিরক্ত আসবে, এর তা না, এর মানে বাজারে যত যেতে দেওয়া ওকে তত খুশি। একদিন যদি বাজার যেতে না পারে তাহলে সেদিন ওর খাওয়া ঠিকঠাক হবে না, এই রকম টাইপের আর কি মেন্টালিটি। তা যাই হোক, বাজার নিয়ে অনেক কথা তোমাদের বলে দিলাম। বলতে বলতে আমার মাছটাও এদিকে রান্না হয়ে গেল। তা মাছ রান্না মানে এটা হচ্ছে কাঁচা মাছটা রান্না করলাম, দেখলেই তো কীভাবে রান্না করলাম, সবগুলো দিয়ে গুলে একবারে কড়াইয়ে ঢেলে দিলাম। এটা আমি আর মেঘা খাবো, আর বাকিটা ওই ভেজে যেটা করলাম সেটা বুবাই আর বুবাইয়ের বাবা খাবে। রান্না করার সময় আমি কি কি রান্না করেছি সেগুলো সব তোমরা দেখেছো, আর নতুন করে দেখানোর কিছু নেই। এখানে যে আলু ভাজা একদম সকালে হয়েছিল, আর এইটা হচ্ছে ভেজে যে মাছটা রান্না করলাম সেই মাছটা, দুটো লেজা আছে শুধু, পেটি ফুরিয়ে গেছে। আর এখানে যে কচুর শাক দেখছো, এই কচুর ডাঁটাটা ইলিশ মাছের মাথাটা বাদ দিয়ে করা হয়েছে, কারণ বুবাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা খায় না। আর এখানে আলু পটলের তরকারি আছে। আচ্ছা, আর এই নিচটায় মুসুরির ডাল আছে, ওটার খুললাম না। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে যে কচুর ডাঁটাটা সেইটা রাখা আছে, মানে সব ডবল ডবল করে রান্না হয়েছিল। আর এখানে কালকের যে ভেন্ডি আলু পটল যেটা আছে সেইটা আছে, তো ওটার কে খাবে জানি না, বের করে রাখলাম তাও। আর এখানে ইলিশ মাছের তেলটা রাখা আছে। আর এখানটাই হচ্ছে যে কাঁচা মাছটা আছে সেইটা আছে, দাঁড়াও ওটা নামায় আগে, নাহলে দেখা যাবে না। এখানে কাঁচা যে মাছটা রান্না করেছিলাম, আমি খেতে পারিনি দুপুরবেলায়, সেটাই আছে। এই পর্যন্ত সব মানে বের করে রাখলাম সব ফ্রিজ থেকে, এগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু বাসন ধুয়ে নিলাম, ধোয়ার সময়টা শেয়ার করা হলো না। আর এখানে বুয়ার জন্মদিনে সেই কেক আনা হয়েছিল, সেই কেকটা ছিল, নষ্ট হয়ে যায় বলে একটু ফেলে দিয়ে এটা নামিয়ে রাখলাম। আর বাকি যা বাসন টুকটাক এই মানে দুপুরে খাওয়ার পরে এই বাসন হয়েছে, এই যে এই দুটো থালা, একটা বাটি, একটা হাঁড়ি, এটা নামানো থাকলো। আর এই কুকারটায় কচু সেদ্ধ করেছিলাম, কচুর ডাঁটা, এটা তুলে রাখতে হবে। আর এইখানে দেখো আজকে ভাত একটু করতে হবে, সেই জন্য ভাত আবার বসিয়েছি, একটু কম হলো সেই জন্য ভাতটা বসিয়েছি ছোট্ট একটা হাঁড়িতে। দেখো ছোট্ট হাঁড়িটা, এই হাঁড়িটা আমার মা দিয়েছিল আমাকে, এই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি।
আর এদিকে যে সসপ্যানটা নিয়েছিলাম, এই সসপ্যানে ডাল সেদ্ধ হয়েছে, দেখো কীরকম দাগটা হয়ে আছে। দাগটা আবার কালকে ডাল সেদ্ধ করেই নামিয়ে দেব, তাহলে ধুয়ে নেবে। আর এখানে তো সন্ধে দেয়া হয়েছে, সন্ধে দিয়ে ঠাকুরকে সন্ধে দেওয়ার পরে এরকম জামা কাপড়গুলো এখানে খুলে রেখেছে। এই যে সন্ধে দেওয়ার পরে এই অবস্থা। প্রদীপটা আর মোমবাতিটা আমরা নিভিয়ে রাখি। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো। আর এখানে ধূপকাঠিটা এখনও জ্বলছে, মানে এইটুকু এখন বাকি আছে, সেইটুকু জ্বলছে। এই সব মোটামুটি হলো। এখন ভাত কটা হলেই আমি ছাদে চলে যাব। এই যে ভাত হলেই আমি ছাদে যাব। ভাতটা ফুটছে, হয়ে এসেছে, আর একটু সামান্য হবে, সামান্য একটু হবে, বেশি আর মানে হয়েই এসেছে। আর একটু এদিক ওদিক হলেই আবার গলে যাবে, সেই কারণে দাঁড়িয়েই আছি। আর একটু হবে, ভাতটা নামিয়ে ছাদে যাব। বাজারে গিয়েছিলাম, তোমাদের বললাম যে আমি আর একটা জিনিস নিয়ে এসেছি, কিন্তু সেটা দেখালাম না, কারণ একটুখানি ড্যামেজ ছিল, ওটা চেঞ্জ করতে হবে। সেই কারণে কালকে আর তোমাদের ওটা দেখায়নি, আর আজকে এটা রাত্রিবেলায় এখন গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলো। তো এই দেখো, এই যে চাদরটা নিয়ে এসেছিল সেটার থেকে এটা একটু আমার বেশি ভালো লাগছে, ওটার থেকে এটার কালারটাও বেশ ভালো লাগছে। আর এটাতেও দুটো বালিশের ওয়ার আছে, এই যে দুটো বালিশের ওয়ার আছে। আর এই বিছানার চাদর, এইটা নিয়ে আসা হলো। এটা এখান থেকেই নেওয়া হলো, কারণ তখন আমাদের খেয়াল ছিল না, আর বুবাই বলেও ছিল না যে যাবে ওদের বাড়ি। এখন বলছে ওদের বাড়িতে যাবে, যাকে দেওয়ার তাদের বাড়িতে যাবে, সেই কারণে এটা কেনা হলো। আর নিয়ে গিয়ে দেবে, এটা দেয়া হবে। আমার ছোট ননদের ছেলের গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম না, তা এইবার ওরা যাচ্ছে প্রথম ওই নতুন ফ্ল্যাট কেনার পরে, সেই কারণে ওরা এটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটাই দেবে। তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা নতুন পুরনো যে যেখানে যেভাবে আমাকে দেখছো যেখান থেকে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা পুরো ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা যেভাবে দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।